ইতিহাসের সবচেয়ে বড় আর দুঃসাহসিক সাইবার অ্যাটাকগুলোর একটা নিয়ে আজ আমরা কথা বলবো। চলুন এই অবিশ্বাস্য ডাকাতির পেছনের গল্পটা জেনে নেওয়া যাক। আচ্ছা, এই গল্পের শুরুটা কিন্তু কোনো হইচই বা বড়সড় ঘটনা দিয়ে হয়নি। শুরুটা হয়েছিল বাংলাদেশ ব্যাংকের 10 তলার একটা খুবই সাধারণ টেকনিক্যাল সমস্যা দিয়ে। একটা প্রিন্টার কাজ করছিল না। আর ঠিক ওই একই সময়ে যখন সবাই একটা সামান্য প্রিন্টার নিয়ে ব্যস্ত, পর্দার আড়ালে হ্যাকাররা প্রায় $1 বিলিয়ন মানে $951 মিলিয়ন সরিয়ে ফেলার ছক কষছিল। ভাবা যায়? তো প্রশ্নটা হলো, একটা নষ্ট প্রিন্টারের সাথে এত বড় একটা ডাকাতির সম্পর্কটা ঠিক কোথায়? চলুন এই রহস্যটাই আজ ভেদ করা যাক। কিভাবে সামান্য একটা হার্ডওয়্যার ফেলিয়ার এত বড় একটা গ্লোবাল সাইবার অ্যাট্যাককে আড়াল করে রেখেছিল? দেখুন, এই অ্যাটাকটা কিন্তু হুট করে একদিনে হয়নি। এর পেছনে ছিল লম্বা একটা প্রস্তুতি, খুবই ঠান্ডা মাথায় করা একটা প্ল্যান। 2016 সালের ঘটনার অনেক আগে থেকে এর গ্রাউন্ডওয়ার্ক শুরু হয়ে গিয়েছিল। এটা ছিল পাক্কা 9 মাসের একটা লম্বা প্ল্যান। মানে হ্যাকাররা কতটা ধৈর্যশীল ছিল ভাবুন। তারা ব্যাংকে হানা দেওয়ার অনেক আগেই টাকা পাচারের জন্য ফিলিপাইনে অ্যাকাউন্ট খুলে রেখেছিল। মানে চুরি করার আগেই পালানোর পথ তৈরি। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? ব্যাংকের সিস্টেমে ঢোকার জন্য তারা কোনো জটিল প্রযুক্তি ব্যবহার করেনি। করেছিল একটা সিম্পল ট্রিক। রাসেল আলম নামে একজনের চাকরির আবেদন পাঠিয়েছিল ইমেইলে, আর কয়েকজন কর্মী সেই ফাইলটা ডাউনলোড করতেই ব্যাস ম্যালওয়্যার ছড়িয়ে পড়ল পুরো নেটওয়ার্কে। এরপর হ্যাকাররা প্রায় 1 মাস ধরে চুপচাপ সব পর্যবেক্ষণ করেছে। তো সিস্টেমের পুরো কন্ট্রোল এখন হ্যাকারদের হাতে। এবার তাদের দরকার শুধু অ্যাট্যাক করার জন্য একটা মোক্ষম সুযোগ। এমন একটা সময় যখন কেউ কিচ্ছুরি টের পাবে না। তাদের আসল টার্গেট ছিল সুইফট সিস্টেম। এখন এই সুইফট সিস্টেমটা হলো সোজা কথায় ব্যাংকগুলোর টাকা লেনদেনের জন্য একটা সুপার সিকিউর হাইওয়ে। এটা হ্যাক করা প্রায় অসম্ভব। তাই হ্যাকাররা কি করল? তারা হাইওয়েটা ভাঙার চেষ্টা না করে বরং বাংলাদেশ ব্যাংকের অ্যাক্সেসটাকে, মানে হাইওয়েতে চলার গাড়িটাকেই হাইজ্যাক করে নিল। এবার দেখুন হ্যাকারদের আসল খেলাটা। তাদের টাইমিংটা ছিল একেবারে নিখুঁত। তারা বাংলাদেশ, নিউ ইয়র্ক আর ফিলিপিনের সাপ্তাহিক আর সরকারি ছুটির দিনগুলোকে এমনভাবে কাজে লাগালো যে টানা 4 দিনের একটা গ্যাপ তৈরি হয়ে গেল। এই 4 দিন কার্যত 3 দেশের মধ্যে যোগাযোগ প্রায় বন্ধ, আর এই সুযোগটাই তারা নিল। আর ওই ছুটির সুযোগেই হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের সিস্টেম থেকে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে মোট 35টা ভুয়া ট্রান্সফারের রিকোয়েস্ট পাঠায়। প্ল্যানটা কিন্তু প্রায় সফলও হয়ে গিয়েছিল, কিন্তু অবিশ্বাস্যভাবে এত বড় একটা অ্যাট্যাক কোনো হাইটেক সিকিউরিটির জন্য নয়, বরং একটা মামুলি বানান ভুলের কারণে ফাঁস হতে শুরু করে। হ্যাঁ, ঠিকই শুনছেন, একটা টাইপো। টার্গেট ছিল $951 মিলিয়ন। এর মধ্যে চুরি হয় 81 মিলিয়ন, কিন্তু $870 মিলিয়ন বেঁচে যায়। তো এতগুলো টাকা বাঁচল কিভাবে? প্রথমবার ভাগ্য সহায় হয় একটা অদ্ভুত কারণে। একটা ট্রান্সফারের ঠিকানায় লেখা ছিল জুপিটার স্ট্রিট, কিন্তু জুপিটার নামটা আবার আন্তর্জাতিক নিষেধাজ্ঞার তালিকায় থাকা একটা ইরানি জাহাজের নামের সাথে মিলে যায়, আর সাথে সাথেই অ্যালার্ম বেজে ওঠে, আর ওই ট্রানজ্যাকশনটা আটকে যায়। এরপর আরেকটা বড় বাছা, প্রায় $20 মিলিয়ন একটা ট্রান্সফারে হ্যাকাররা ফাউন্ডেশন লিখতে গিয়ে লিখে ফেলে ফান্ডেশন। এই একটা মাত্র অক্ষরের ভুলে ব্যাংকের কর্মকর্তাদের সন্দেহ হয়, আর সাথে সাথে ওই টাকাটাও আটকে দেওয়া হয়। ভাবুন একবার, $বিলিয়ন প্ল্যান, আর ভুল হলো একটা সাধারণ বানানে। কিন্তু এত কিছুর পরেও $81 মিলিয়ন কিন্তু ঠিকই পাচার হয়ে যায়, আর সেই টাকাটা ট্রেস করার আগেই গায়েব করে ফেলার জন্য শুরু হয় আরেকটা দৌড়। এই $81 মিলিয়ন প্রথমে যায় ফিলিপাইনের সেই আগে থেকে খুলে রাখা অ্যাকাউন্টগুলোতে। সেখান থেকে টাকাটা একটা রেমিটেন্স কোম্পানির মাধ্যমে চলে যায় ম্যানিলার কিছু ক্যাসিনোতে। আর ক্যাসিনোতে একবার টাকা ঢুকে গেলে সেটাকে খুঁজে বের করা প্রায় অসম্ভব। টাকাটা যেন বাতাসে মিলিয়ে গেল। টাকা তো গায়েব হয়ে গেল, কিন্তু প্রশ্নটা থেকেই যায়, এত নিখুঁত, এত অত্যাধুনিক একটা অ্যাটাকের পেছনে আসলে কারা ছিল? FBI যখন তদন্ত শুরু করল, তখন একটা অদ্ভুত মিল খুঁজে পেল। দেখা গেল এই অ্যাটাকে যে কোড আর টেকনিক ব্যবহার করা হয়েছে
ঠিক একই জিনিস ব্যবহার করা হয়েছিল 2014 সালে সোনি পিকচার্স হ্যাকের সময়। আর দুটো ঘটনার পেছনেই ছিল একটাই নাম, উত্তর কোরিয়ার কুখ্যাত হ্যাকার গ্রুপ ল্যাজারাস। তো বাইরের শত্রুকে তা তো বোঝা গেল, কিন্তু ভেতরের ঘটনাগুলো বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছিল। যেমন অভিযোগ ওঠে যে ব্যাংক কর্মকর্তারা প্রথমে ব্যাপারটা লুকানোর চেষ্টা করেছিলেন, এমনকি অর্থমন্ত্রীকেও জানাননি। এফবিআই আসার আগেই নাকি কিছু জরুরি প্রমাণ নষ্ট করে ফেলা হয়েছিল। এতে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। হ্যাকাররা নিঃসন্দেহে ব্রিলিয়েন্ট ছিল, কিন্তু তাদের কি ভেতর থেকে কেউ সাহায্য করছিল? একদিকে সব প্রমাণ উত্তর কোরিয়ার দিকে আঙুল তুলছে, কিন্তু অন্যদিকে ব্যাংকের ভেতরের এই অদ্ভুত আচরণ, এটা কি ইঙ্গিত দেয় যে এই গল্পের সবটা হয়তো আমরা কোনোদিনই জানতে পারব না?